দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। শতাব্দীর 40-এর দশকে এদেশে চামড়া খাতে যাত্রা শুরু হয়। 1940 সালে ব্যবসায়ী রণদা প্রসাদ সাহা নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি স্থাপন করেন। 1951 সাল তৎকালীন সরকার ঘোষিত গ্যাজেটে নোটিফিকেশনের মাধ্যমে ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্প স্থানান্তরিত করা হয়। তবে 1990 সালের পূর্ববর্তী সময়ে ওয়েট ব্লু উৎপাদনেই সীমিত ছিল বাংলাদেশের চামড়া শিল্প। পরবর্তীতে ক্রাস্ট ও ফিনিশড লেদার, জুতা, ব্যাগ ও অন্যান্য চামড়াজাত পণ্য উৎপাদনের মাধ্যমে চামড়া খাতে রপ্তানিতে পণ্য বৈচিত্র্য আসতে শুরু করে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তবে ট্যানারি শিল্প গড়ে ওঠার পর থেকেই এই 74 বছরে কেমন আছে এই শিল্প? এই প্রশ্নের উত্তরে ট্যানারি শিল্পের সব গল্পেই হতাশা ও সম্ভাবনার দুটি দিকই মিলবে। চামড়া প্রক্রিয়াকরণ ও পণ্য উৎপাদনে পরিবেশগত কমপ্লায়েন্স না থাকায় আন্তর্জাতিক বাজারে দেশের চামড়াজাত পণ্যের চাহিদা কখনোই আশানুরূপ হয়নি। আর কোভিড থেকে তার পরবর্তী সময়ে চামড়া খাতের চলমান অগ্রযাত্রায় ভাটা পড়তে থাকে। বলা হয়ে থাকে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের খাত। তবে যেখানে 2013-14 সালে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয় প্রায় $126 কোটি, পরবর্তী 3 অর্থ বছরে কমেছে রপ্তানির পরিমাণ। 2018-19 অর্থ বছরে এই আয় আরও কমে যায়। 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে $71 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 14% কম। সারা বছর যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় অর্ধেকের বেশি চামড়া ঈদুল আজহাতে সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তবে গত কয়েক বছরে কাঁচা চামড়ার সঠিক মূল্য না পাওয়াতে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকেই। সরকারি দামে চামড়া কিনে বিপাকে পড়তে হয় আড়তদারদের। আমরা দেখতে চাই দেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা কি বলছেন, কেনই বা এই শিল্প পিছিয়ে আছে। এ বিষয়ে চট্টগ্রাম থেকে জানিয়েছেন সহকর্মী শোয়েব রহমান। বিশ্বে কেমিক্যালের বাজার নিয়ন্ত্রণ করছে ইউরোপের গুটি কয়েক দেশ। সেসব দেশ থেকে বাংলাদেশে কেমিক্যাল আমদানিতে সময় লাগছে 3 থেকে 4 মাস পর্যন্ত। সময়ের এই দীর্ঘসূত্রতার সাথে রয়েছে সেসব দেশে কেমিক্যালের কাঁচামালের মূল্য বৃদ্ধি, যার প্রভাব পড়ছে চামড়া শিল্পে ব্যবহৃত কেমিক্যালের দামের ওপরে। চামড়া শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ লবণ ও কেমিক্যাল। কাঁচা চামড়া ব্লু হোয়াইট করতেই দরকার হয় 45 প্রকারের কেমিক্যাল, আর ফিনিশ চামড়া পর্যন্ত প্রয়োজন হয় 100 থেকে 120 প্রকারের রাসায়নিক দ্রব্য। আর এই পুরোটাই আমদানি করা হয় ইউরোপ থেকে, যার বাৎসরিক মূল্য প্রায় $700 কোটি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের ঊর্ধ্বগতি, এলসি সমস্যা সহ নানা কারণে প্রতি বছরই কেমিক্যালের দাম বাড়ছে। কেমিক্যালসগুলি এটা তো সবার হাতে না, সবাই তো তৈরি করতে পারে না। ইউরোপের র মেটেরিয়ালসগুলো 2-1টা কান্ট্রি আছে তাদের হাতে, তো তারা এককভাবে কন্ট্রোল করতেছে এটা। তো যে কারণে যারা ম্যানুফ্যাকচারার কেমিক্যালসের, র মেটেরিয়ালসের দাম বাড়লে তো তাদের হাতে কিছু করা থাকে না। আবার তারাও কিছু এখানে তাদের ভিতরে একটা ঐক্যবদ্ধ একটা আছে যে কোনো জিনিস বাড়াবে, সবাই মিলেই করে এটা। এবারই প্রথম পিস হিসাবে চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন মূল্য 1000 টাকা ঠিক করা হয়েছে। তবে ট্যানারি মালিকরা এই নির্দেশনা মানেন না বলে অভিযোগ আড়তদারদের। আর এবার 3 থেকে 3.5 লাখ পিস চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। আতুরারা ডিপোর বড় বড় আড়তে এখন চলছে কোরবানি ঘিরে প্রস্তুতি। সরকারি বেঁধে দেওয়া দামের মধ্যে আমরা 1000 টাকা চামড়াটা কিনবো, কিন্তু আমরা আদৌ কি এই দামের উপর চামড়াটা বিক্রি করতে পারতেছি কিনা, আমাদের মূলধনটা ঠিক থাকতেছে কিনা, এই ধরনের যদি মনিটরিং সরকার না করে তাহলে তো আমরা একদম ধ্বংস হয়ে যাব। কারণ এই চামড়া তো আমাদের রাখার মতো কোনো ব্যবস্থা নাই, কারণ আমরা তো প্রসেসিংয়ের ব্যবস্থা না, আমরা কাঁচামাল তো আমরা খেতেও পারবো না, রাখতেও পারবো না। এছাড়াও অকার্যকর ব্যবস্থাপনার কারণে লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ থেকে স্বীকৃত পাচ্ছে না এই দেশের ট্যানারি শিল্প। দেশে প্রায় 20টির বেশি ট্যানারি থাকলেও এখন পর্যন্ত মাত্র 5টি প্রতিষ্ঠান LWG সনদ পেয়েছে। সেই সব কয়টি সাভার চামড়া শিল্প নগরীর বাইরে অবস্থিত।
শিল্পনগরীর কোনো প্রতিষ্ঠান ট্যানারি শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ থেকে স্বীকৃতি পাচ্ছে না। চামড়া সেক্টরকে বাঁচাতে হলে এটা যেতে হবে, কারণ এখন সারা পৃথিবী যেভাবে চলতেছে কমপ্লায়েন্স ছাড়া কোনো কিছু নয়, এটা ছাড়া সম্ভব নয়। একমাত্র এলডব্লিউ ছাড়া ট্যানারি থেকে কিনতেছে চায় না, এবং তারা সে সুযোগটা নিচ্ছে। তারা প্রাইসিং যেভাবে করতেছে, এটা তো এইভাবে প্রায় এই দামে সেল করে তো কেউ প্রফিট করতে পারতেছে না। এখন করবে কি? তার সাথে কাঁচা চামড়া কিনছে, কেমিক্যালস কিনছে, প্রোডাকশন করছে, এখন তো তার কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই। এবার দেখা যাক কোরবানি ঈদকে সামনে রেখে সাভার চামড়া শিল্পনগরীর প্রস্তুতি কেমন। এবছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা। গত বছর নির্ধারিত দামের চেয়ে এবারের দাম 5 টাকা বেশি। অন্যদিকে সারা দেশে খাসির চামড়া 20 থেকে 25 টাকা এবং বকরির চামড়া 18 থেকে 20 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবছর প্রায় 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। তবে তার জন্য লবণ ও কেমিক্যালের কারসাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও দাবি জানায় সংগঠনটি। আমাদের যে প্রিজার্ভেশন সমস্যাটা, এটা কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও আছে, কারণ আপনারা জানেন যে এই বছরও আমাদের কিন্তু সেই গরমের সময়ই আমাদের কোরবানি ঈদটা হচ্ছে। তো যে কারণে যে আমাদের দ্রুত প্রিজার্ভেশন কিভাবে করা যায়, সেটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আপনার লবণের সরবরাহটা আমাদের নিশ্চিত থাকতে হবে। বিসিকের তথ্য মতে এবার কোরবানি ঈদের আগেই লবণের রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। একই সাথে কোরবানি ঈদে চামড়া সংরক্ষণের জন্য যে 1 লাখ মেট্রিক টন লবণ প্রয়োজন, সেটিও প্রস্তুত রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, কোরবানি ঈদের দিন থেকে মধ্যস্থভোগী সিন্ডিকেটের মাধ্যমে একদিকে যেমন লবণের কৃত্রিম সংকট তৈরি হয়, অন্যদিকে লবণের দামও বেড়ে যায় কয়েক গুণ। আমরা এখন দেখতে চাই এই বিষয়ে কি বলছে লবণ মিল মালিক সমিতি ও ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণ। এবছর প্রতিটি গরু মহিষের জন্য 10 কেজি এবং ছাগল ভেড়ার জন্য 5 কেজি লবণ ধরা হয়েছে। গত বছরের চাইতে এবছর 2,05,000 মেট্রিক টন বেশি লবণ উৎপাদন হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রামে গত 15 দিনের ব্যবধানে লবণের মন প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। বিক্রি হচ্ছে 980 থেকে 1020 টাকায়। তবে ঢাকায় এখনও লবণের দাম বাড়েনি। গত 15-20 দিন আগে ছিল 870 টাকার মতো, এখন চলতেছে 1020 টাকা। বৃষ্টি হলে এটা দাম তো বেড়ে যায়। যেহেতু ঈদের দিন অনেক মিল ফ্যাক্টরি বন্ধ থাকে, তো এই সুযোগটা ওরা অনেক সময় নেয়। ওরা অনেক সময় একটু ক্রাইসিস ক্রিয়েট করে, অনেক সময় একটু বেশি বিক্রি করার চেষ্টা করে। কিন্তু লবণের ঘাটতি আসলে নাই। সেক্ষেত্রে যারা লবণ কিনে তাদেরকেই সতর্ক হতে হবে, তারাই আগে থেকে একটু যোগাযোগ রাখতে হবে এবং ওরাই আগে থেকে সংরক্ষণ করে রাখলে এটা কখনো সমস্যা হবে না। তবে প্রতি বছরের মতো এবারও কোরবানি ঈদের আগে বেড়েছে লবণের দাম। তখন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প বিসিক বলছে, দাম নিয়ন্ত্রণে কঠিন পদক্ষেপ নিচ্ছে তারা। পার্শ্ববর্তী যে ডিলার পয়েন্ট আছে, মিলগুলো আছে, সেখানে মজুত রাখা আছে। আমাদের যদি ইনফর্ম করে সাথে সাথে 1-2 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবে। সেক্ষেত্রে লবণের দৌড়তে যে লবণ পাচ্ছি না বা লবণের দাম বেশি, এগুলো কোনো সুযোগ নেই। এবং কেউ যদি মনে করে যে কৃত্রিম সংকট সৃষ্টি করবে বা এরকম লাভবান হবে, সেটির বিষয়ে আমাদের মোবাইল কোড চালু থাকবে। এদিকে সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিটিপি কার্যকারিতা সঠিকভাবে হচ্ছে না। এছাড়াও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাতেও রয়েছে গাফলতি। তবে খুব দ্রুতই চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের সমাধানের আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী। এছাড়াও কয়েক বছরের মধ্যে চামড়া রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসাবেও আত্মপ্রকাশ করবে বলে দাবি তার। যে আলোকে এটা করা হয়েছিল, আজকে সেটাকে দিয়ে এত বড় সম্ভব না। এই যে আমরা নতুন করে আবার ইটালিয়ানদের দিয়ে আরেকটা বিকল্প ব্যবস্থা করেছি, সেটা অতি সত্বরই আমরা সেই কার্যকর করব। গার্মেন্টসের পরেই তো, গার্মেন্টসেরও আগে এটা, কারণ আমাদের র মেটেরিয়ালস এত পর্যাপ্ত এখানে যে সারা বছরই আমরা যদি এটাকে আমাদের সেই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিতে পারি, আমরা বিশ্ববাজারে আমরা 1 নম্বরে থাকব। শুধু চামড়া উৎপাদন নয়, বহুমুখী চামড়াজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তা সহ সরকারকে আরও এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিগত কয়েক বছরে চামড়া শিল্পে ব্যবহৃত কেমিক্যালের দাম বেড়েছে অনেকটাই, কিন্তু সেই তুলনায় দাম বাড়ছে না চামড়াজাত পণ্যের, যা এই শিল্পের টিকে থাকাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। লবণ মিল মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, লবণ যদি মাঠ থেকে সরাসরি নিয়ে আসা যায় তাহলে এই লবণের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। আর কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, কেমিক্যাল আমদানিতে যদি শুল্ক কমানো যায় তাহলেই সারা বছর বিদেশে রপ্তানি করতে পারবেন তারা। এখন সরকারের পক্ষ থেকে এই দুটি বিষয়কে যদি সমন্বয় করা হয়, তাহলে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রপ্তানিকারক শিল্প থেকে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এমনটাই বলছেন ব্যবসায়ীরা।